হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি জিকে ট্রিক্স। ইজি জিকে ট্রিক্সের পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা জানো যে অলরেডি আমাদের এই ইজি জিকে ট্রিক্সের নিয়ে চলে এসছে একটা ফ্রি ফাউন্ডেশন ব্যাচ। সেটা হচ্ছে লক্ষ্য ফ্রি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে আমরা কমপ্লিট যে কোনো পরীক্ষার জন্য কমপ্লিট জিএসকে এবং তাছাড়া অন্যান্য ম্যাথ, রিজনিং এগুলো আমাদের শুরু হবে। এখনও সেগুলো শুরু হয়নি। তো তার প্রথম ক্লাস তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। এখনও যারা দেখোনি তারা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। আমাদের হিস্ট্রির ক্লাস শুরু হয়ে গেছে, হিস্ট্রির ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এবং জিওগ্রাফিরও ক্লাস, সোলার সিস্টেমের পার্ট 1 আমরা করে নিয়েছি অলরেডি। পার্ট 1 কিন্তু আমরা করে নিয়েছি। এরপরে আমরা পার্ট 2 শুরু করব, এবং যা তোমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাতে দেখবে, সে এখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেনটা পাচ্ছ। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও। ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আমাদের নেক্সট পরে যে আমাদের যে সোলার সিস্টেমের পার্ট 2কে কিন্তু আমরা কমপ্লিট করি। পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে, পার্ট 2 আমরা শুরু করি। আমরা পড়ে নিয়েছিলাম আর্থ সম্বন্ধে, জেনে নিয়েছিলাম। পার্ট 1-এ কিন্তু আমরা আর্থ সম্বন্ধে জেনে নিয়েছিলাম। এরপরে আমরা আর্থের রেভলিউশন সম্বন্ধে আর্থ সম্বন্ধে আমরা জেনে নিয়েছি, তবু এটা একবার রিভাইজ করে নিই যে আর্থের শেপটা কেমন। জিওয়েড শেপ। আর্থে একমাত্র প্ল্যানেট যেখানে লাইফটা সাপোর্ট করে, এবং এখানে যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি অনেক। এবং সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 16 সেকেন্ড, যার ডেনসিটি হচ্ছে 1.51 গ্রাম পার সেমি কিউ। আমরা আর্থকে ব্লু প্ল্যানেট বলে থাকি। এটা 23 ঘন্টা 56 মিনিট 46 সেকেন্ড সময় নেয় নিজের অ্যাক্সিসের মধ্যে রোটেট করতে, এবং 365 দিন সময় লাগে কি না সূর্যের চারিদিকে সে ঘুরতে সময় লাগে 365 দিন। এই আর্থের অ্যাটমসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে ওজোন লেয়ার অবস্থান করছে, যেটা আপকামিং যে সোলার রেডিয়েশন সেখান থেকে ইনকামিং সোলার রেডিয়েশন সেখান থেকে আগত আলট্রাভায়োলেট রেজকে প্রতিরোধ করে। এবং পৃথিবীর একমাত্র স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট, সেটা হচ্ছে মুন বা চন্দ্র। চলো এরপরে আমরা দেখে নিই আর্থের রোটেশন এবং রেভলিউশনকে। আর্থের রোটেশন কি? আর্থের রোটেশন হচ্ছে যখন আর্থ নিজের অক্ষের চারিদিকে যখন ঘুরছে, তখন সেটাকে আমরা আর্থের রোটেশন বলে থাকি। যেটাতে কি হচ্ছে, আর্থ রোটেটস অন ইটস ওন অ্যাক্সিস। যখন সে তার নিজের অ্যাক্সিসে ঘোরে, তখন সেটাকে আমরা আর্থের রোটেশন বলে থাকি। তো এই আর্থের রোটেশনের জন্য টাইম লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সময়টা কিন্তু লেগে যায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবং এই আর্থটা আমাদের আর্থটা কী হচ্ছে, আর্থটা 23.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে অবস্থান করছে। 23.5 ডিগ্রি অ্যাক্সিসে কিন্তু টিল্ট হয়ে অবস্থান করছে। দেখো এই ছবিটার মধ্যে আমরা যদি দেখে নিই যে এখানে আমরা দেখতে পাবো যে পৃথিবীকে যদি আমরা ভাগ করি, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি লাইন হয়ে যাবে, 90 ডিগ্রি লাইন। এবং এদিক থেকে আমরা যদি দেখে নিই, এটা আমরা 4টে কোঅর্ডিনেটে ভাগ করে নিচ্ছি। কিন্তু আমাদের যে এই যে পৃথিবীর অক্ষতলটা, সেটা কেমনভাবে অবস্থান করছে? পৃথিবীর অক্ষতলটা অবস্থান করছে কিন্তু এইভাবে, অর্থাৎ হেলে অবস্থান করছে। এবং এই যে হেলে অবস্থান করছে, তার পরিমাণটা কত না, তার পরিমাণ হচ্ছে 23 ডিগ্রি 45 মিনিট বা 23.5 ডিগ্রি আমরা বলে থাকি। 23.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে অবস্থান করছে। পৃথিবী যে এই রোটেশন করছে, আর্থের রোটেশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে না, টাইমের ডিফারেন্স হচ্ছে বিভিন্ন জায়গায়। আর্থের টাইমের মধ্যে ডিফারেন্স হচ্ছে। আমরা যদি দেখে নিই যে আমাদের ভারতবর্ষের মধ্যে যদি সূর্যটা কি হয়, যে অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু সূর্যটা অনেক আগে ওঠে গুজরাটের তুলনায়। তো কারণ কি? কারণ হচ্ছে অরুণাচল প্রদেশ অনেক বেশি পূর্বে অবস্থিত, এবং অরুণাচল প্রদেশের মধ্যে গুজরাটের এই যে ডিফারেন্স, লঙ্গিটিউডানাল ডিফারেন্স, সেটা হচ্ছে কত, প্রায় 30 ডিগ্রি লঙ্গিটিউডানাল ডিফারেন্স হওয়ার জন্য কি হচ্ছে, সেখানে কিন্তু অরুণাচল প্রদেশে আগে সূর্যোদয়টা হয়, এবং তারপরে কিন্তু গুজরাটে সূর্যোদয় হয়। তাহলে যেমন টাইমের ডিফারেন্সটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে টাইমের ডিফারেন্স হয়েছিল। এবং এই যে রোটেশন, এই রোটেশনের ফলে কি হচ্ছে,
কোরিওলিস ফোর্সের সৃষ্টি হচ্ছে, কোরিওলিস ফোর্সের সৃষ্টি করছে। যে কোরিওলিস ফোর্স কি? কোরিওলিস ফোর্স যেটা আমাদের বায়ু প্রবাহকে কিন্তু ওশানের সাথে ডিফ্লেক্ট করে দেয়, এবং আমরা জানি যে যার ফলে যে উত্তর গোলার্ধে বায়ু পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু কিন্তু পশ্চিম দিকে বেঁকে প্রবাহিত হয় কিছুটা। এবং এই যে আর্থের এই রোটেশনের ফলে কিন্তু টাইড বা যে ঢেউ, সেই টাইডের কিন্তু শুরুটা হচ্ছে, টাইড সৃষ্টি হওয়ার কারণ হিসেবে কিন্তু আমরা দেখে নিই। তাহলে এই আর্থের রোটেশনের ক্ষেত্রে রোটেশন কিন্তু তার এফেক্টটা কী সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে যদি বলে থাকি তাহলে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতেই পারে যে এর মধ্যে কোনটি আর্থের রোটেশনের ফল নয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই তিনটে মেনলি পয়েন্ট মনে রাখতে হবে যে এর ফলে বিভিন্ন জায়গায় টাইমের ডিফারেন্স হয়ে থাকে, রোটেশন কজের ফলে কোরিওলিস ফোর্সের সৃষ্টি হয়, এবং কী হচ্ছে না টাইডের সৃষ্টি হচ্ছে। তাহলে এই পয়েন্টগুলোকে কিন্তু মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। চলো পরে আমরা দেখে নিই আর্থের রেভলিউশন সম্বন্ধে। আর্থের রেভলিউশনটা কি না, আর্থ যখন তারা নিজস্ব কক্ষপথে কী করছে, সূর্যের চারিদিকে পাক খাচ্ছে, সূর্যের চারিদিকে। দেখো এই ছবিটার মধ্যে যদি দেখি আমাদের কি হচ্ছে, সূর্যটা এখানে অবস্থান করছে, সূর্য মাঝখানে অবস্থান করছে আমরা জানি। এবার এই যে সূর্যটা অবস্থান করছে, এই সূর্যের অবস্থানের সাথে কি হচ্ছে, পৃথিবী বিভিন্ন সময়ে কি হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সূর্যকে চারিদিকে পাক খাচ্ছে, সূর্যের চারিদিকে ঘুরছে। এবার এই যে সূর্যের চারিদিকে ঘুরছে এটাকে কি বলা হয়, আর্থের রেভলিউশন। কার চারিদিকে ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে, আর্থের রেভলিউশন। এই যে রেভলিউশনটা ঘুরছে এটা কিন্তু পৃথিবী কী করে, অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরে থাকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘুরে থাকে, পূর্ব থেকে পশ্চিমে নয়, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে থাকে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশানে কিন্তু ঘুরে থাকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে থাকে। এই যে আর্থের রেভলিউশন, সেই রেভলিউশনের টাইম কত লাগে না 365 দিন 6 ঘন্টা টাইম লেগে যায় এই ঘুরতে, যেটাকে আমরা 1 বছর বা 1 ইয়ার হিসেবে ধরে থাকি, 1 ইয়ার। ঠিক আছে, তো চলো আর্থের এই যে রেভলিউশনের এফেক্ট সম্বন্ধে দেখে নিই। এই রেভলিউশনের ফলে কি হচ্ছে, দ্য রেভলিউশন অফ দ্য আর্থ রেজাল্ট কী হচ্ছে না সাইকেল অফ এরোশন হচ্ছে, সিজন হচ্ছে, সাইকেল অফ সিজন। তো সাইকেল অফ সিজন কি, আমাদের যে বিভিন্ন সময়, বছরে বিভিন্ন সময়, কখনো আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকাল, বর্ষাকাল, ঠিক আছে, শীতকাল, তো এইভাবে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে যে সিজনগুলো আসছে, সেই সিজনের কারণটা হচ্ছে কিন্তু রেভলিউশন। কার রেভলিউশন, আর্থের রেভলিউশন। এবং বিভিন্ন জায়গায় কিন্তু ডে এবং নাইটের তার লেন্থের ভেরিয়েশনটা কিন্তু হয়ে থাকে, কার জন্য না আর্থের রেভলিউশনের জন্য হয়ে থাকে। এখানে আমরা সলিস্টিক সম্বন্ধে দেখব, এগুলো আমরা পরে আলোচনার মধ্যে আসছি। চলো এবার এখানে আমরা দেখে নিই, এই যে সূর্য এখানে রয়েছে, এর মধ্যে কিন্তু কিছু এখানে আমাদের রয়েছে, সূর্য রয়েছে। এবার পৃথিবী কী হচ্ছে, পৃথিবী এই যে তাকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী সূর্যের চারিদিকে, এর ফলে কী হচ্ছে, এর ফলে বিভিন্ন সিজনের তৈরি হচ্ছে, এবং কিছু জায়গায় ইকুইনক্স তৈরি করছে এবং সলিস্টিক্স তৈরি করছে। ইকুইনক্স কি, সলিস্টিক্স কি, সেটা আমরা দেখব। তো এই যে এই জায়গাটাতে আমরা দেখছি বিভিন্ন 4টে ডেট আমাদের কিন্তু মনে রাখতে হবে। যে প্রথম ডেটে আমরা যদি দেখে নিই উইন্টার সলিস্টিক্স, সেটা কোথায় হচ্ছে, কোন ডেটে হচ্ছে উইন্টার সলিস্টিক্স না, উইন্টার সলিস্টিক্স হচ্ছে 22শে ডিসেম্বর। এখানে কি হচ্ছে, নর্থে উইন্টার এবং সাউথে কিন্তু সামার হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আর একটা হচ্ছে সামার সলিস্টিক্স কোন সময় হচ্ছে না 21শে জুন হচ্ছে, যেখানে নর্থে সামার এবং সাউথে কিন্তু উইন্টার রয়েছে। এবং এই যে ইকুইনক্সটা কি, এখানে ইকুইনক্সটা হচ্ছে যেখানে দিন ও রাত্রি মানে সময়টা প্রায় একই রকম থাকে, একই ডিফারেন্সের মধ্যেই থাকে, সেটা হচ্ছে আমাদের ইকুইনক্স বলে থাকি। এবার এই ইকুইনক্সটা স্প্রিং ইকুইনক্স হচ্ছে 22শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর হচ্ছে কিন্তু অটম ইকুইনক্স বলে থাকি আমরা। চলো পরে আমরা দেখে নিই, এটা সম্বন্ধে আমরা নেক্সট আরও আলোচনা করব, তবে তার আগে আমরা মার্সে চলে যাই।
মঙ্গল গ্রহ। তো এই যে মঙ্গল গ্রহকে আমরা কি বলে থাকি? রেড প্ল্যানেট বলে থাকি। কারণ তো দেখতেই পাচ্ছ যে মঙ্গল গ্রহের কালারটা কেমন? রেড কালার। এই জন্য এই গ্রহকে আমরা রেড কালার বলে থাকি। কিন্তু কেন রেড কালার বলে থাকি বা এর রঙটা কেন রেড? কারণ হচ্ছে এখানে অনেক পরিমাণে আয়রন রিচ রেড সয়েল রয়েছে, যার জন্য এর কালারটা কিন্তু লাল হচ্ছে। এবং এখানে এর যে মার্সের আমরা এর আগে মঙ্গল গ্রহ আসার আগে আমরা পড়ে নিয়েছি বুধকে পড়ে নিয়েছি, শুক্রকে পড়ে নিয়েছি, পৃথিবীকে জেনেছি, তারপরে কিন্তু আমরা পৌঁছেছি কোথায়? মার্সে। তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি বুধের কোনো কিন্তু স্যাটেলাইট নেই, শুক্ররও কোনো কিন্তু ন্যাচারাল স্যাটেলাইট নেই, পৃথিবীর একটি মাত্র ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে। এবং মার্সের কিন্তু দুটি ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে। কী নাম? একটার নাম হচ্ছে ফোবস আর একটার নাম হচ্ছে ডেমস। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই মার্সের মধ্যেই লার্জেস্ট একটা ভলক্যানো আছে, যেটা সোলার সিস্টেমের সবথেকে লার্জেস্ট ভলক্যানো এবং সেকেন্ড টলেস্ট মাউন্টেন। তার নাম কি? মন্স অলিম্পাস। আমরা এখানে জানি যে মার্স মিশন তৈরি করা হয়েছিল, মঙ্গলযান তৈরি করা হয়েছিল ভারতের তরফ থেকে, এবং ভারত মঙ্গল গ্রহে পৌঁছানো চতুর্থ দেশ হিসেবে কিন্তু পরিণত হয়েছিল। তো মার্স থেকে যে পয়েন্টগুলো আমরা বললাম, যে মার্সকে আমরা রেড প্ল্যানেট বলে থাকি বিকজ অফ আয়রন রিচ রেড সয়েলের জন্য, এবং এর কালারটা তার জন্য রেড হয়ে যায়। আর কী হচ্ছে? ফোবস এবং ডিমস নামে দুটো মুন রয়েছে তার। এবং এখানেই লার্জেস্ট ভলক্যানো রয়েছে বা সেকেন্ড লার্জেস্ট মাউন্টেন রয়েছে, তার নাম হচ্ছে মন্স অলিম্পাস। আমরা মার্স মিশন সম্বন্ধে জেনে নিয়েছি। চলো নেক্সট আমরা এগিয়ে যাই জুপিটারে। আচ্ছা, এইখান থেকে একটা ট্রিকি কোশ্চেন যদি আমরা বলে থাকি, তাহলে আমরা দেখে নিয়েছি যে এখানে আমাদের সূর্য যদি রয়ে থাকে, তাহলে এখানে আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরপরে একটা রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট, তারপরে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি, তারপর ইউরেনাস, তারপর নেপচুন, তারপর এখানে কুইপার বেল্ট রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা প্রশ্ন একটা করি, ট্রিকি প্রশ্ন, যে অ্যাস্টেরয়েডের আগে, অর্থাৎ এই পোর্শনটাকে আমরা বলে থাকি ইনার প্ল্যানেট। তাহলে টোটাল ইনার প্ল্যানেটের মধ্যে কতগুলি স্যাটেলাইট রয়েছে? ন্যাচারাল স্যাটেলাইট কতগুলি রয়েছে? না, এখান থেকে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট তিনটি রয়েছে। কি তোমরা নিচে কমেন্ট সেকশানে জানাও সেটা। চলো পরে আমরা দেখে নিই জুপিটারকে। জুপিটার হচ্ছে সোলার সিস্টেমের সবথেকে লার্জেস্ট প্ল্যানেট। এবং এখানে প্রচুর পরিমাণে মেনলি যেটা তৈরি হয়েছে গ্যাস দ্বারা, যার জন্য এটাকে বলা হয় গ্যাস জায়েন্ট প্ল্যানেট কিন্তু আমরা বলে থাকি। কাকে? জুপিটারকে। এই জুপিটারে প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়ে যায়, কারণ সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করছে। জুপিটার 9 ঘন্টা 55 মিনিট সময় নেয়। 9 ঘন্টা 55 মিনিট সময় নেয় কিসের জন্য? একটা রোটেশনের জন্য, তার নিজের অ্যাক্সিসে। যেটা পৃথিবী কত সময় নিত? না 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 56 মিনিট 46 সেকেন্ড সময় নিত, বা যেটাকে আমরা 24 ঘন্টা বলে থাকি। যে সময়টা পৃথিবী নিত, সেই সময়টা জুপিটার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় কত নেয়? না 9 ঘন্টা 55 মিনিট সময় নিয়ে থাকে। এবং একটা কমপ্লিট রেভলিউশন করতে কত সময় লাগে? অর্থাৎ সূর্যের চারিদিকে বৃহস্পতির ঘুরতে একটা পাক ঘোরা কমপ্লিট হয় কততে? না 11.84 ইয়ার্সে। 11.84 ইয়ার্স, অর্থাৎ 11.5 বছরেরও বেশি সময় কিন্তু লেগে যায় জুপিটারের সূর্যের চারিদিকে ঘুরতে, অর্থাৎ একটা রেভলিউশন করতে। এবং জুপিটারের শর্টেস্ট ডে হয় তার জন্য, কারণ এখানে 9 ঘন্টা 55 মিনিটের মধ্যে জুপিটার তার রোটেশন কমপ্লিট করে দেয়, তার জন্য এখানে কি হয়? শর্টেস্ট ডে হয়ে যায়। এটাকে আমরা গ্যাস জায়েন্ট বলে থাকি। এখানে 1831 সালে একে গ্রেট রেড স্পট
বলা হয়েছিল, গ্রেট রেড স্পট বলা হয়েছিল, কারণ ওর ওর যে জুপিটারের গায়ে অনেক কিন্তু রেড স্পট রয়েছে, গ্রেট রেড স্পট রয়েছে। জুপিটারের 4টি উপগ্রহ আবিষ্কার করা হয়েছিল গ্যালিলিও দ্বারা। জুপিটারে 4টি উপগ্রহ আবিষ্কার করা হয়েছিল গ্যালিলিও দ্বারা। তো গ্যালিলিও গ্যালিলাই কী করেছিল না, তার যে টেলিস্কোপ, সেই টেলিস্কোপের মাধ্যমে কিন্তু 4টে উপগ্রহকে আবিষ্কার করেছিল। তার নাম কি না, গ্যানিমেড, ক্যালিস্তো, লো, ইউরোপা। এই 4টে গ্রহকে, অর্থাৎ গ্যানিমেড, ক্যালিস্তো, লো আর ইউরোপা, এই 4টি গ্রহকে আমরা বলে থাকি গ্যালিলিও স্যাটেলাইট বা গ্যালিলাই কর্তৃক আবিষ্কৃত 4টে স্যাটেলাইট আমরা, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্যানিমেড, ক্যালিস্তো, লো আর ইউরোপা, যার মধ্যে গ্যানিমেড হচ্ছে লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম, লার্জেস্ট মুন। এমনকি যে মার্কারির গ্রহ, সেই গ্রহ থেকেও কিন্তু এই জুপিটারের যে স্যাটেলাইট গ্যানিমেড, সেটা কিন্তু আকারে বড়, এবং এটা হচ্ছে সোলার সিস্টেমের সবথেকে লার্জেস্ট মুন। চলো পরে আমরা দেখে নিই স্যাটর্ন সম্বন্ধে, অর্থাৎ শনিকে নিয়ে। শনি হচ্ছে আমাদের সোলার সিস্টেমের 6তম প্ল্যানেট। কারণ আমরা এর আগে দেখেছি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, তারপরে হচ্ছে 6 প্ল্যানেট হচ্ছে স্যাটর্ন হচ্ছে আমাদের 6তম প্ল্যানেট এবং সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। তারপরে ফার্স্ট লার্জেস্ট হচ্ছে বৃহস্পতি বা জুপিটার, এবং সেকেন্ড লার্জেস্ট হচ্ছে আমাদের শনি। এই শনির অ্যাভারেজ ডেনসিটি জলের অ্যাভারেজ ডেনসিটির থেকে কিন্তু কম। শনি কত সময় লাগে একটা রোটেশন কমপ্লিট করতে? 10 ঘন্টা 34 মিনিট, যেটা আমরা আর্থে দেখেছিলাম 24 ঘন্টা, এবং জুপিটারে দেখলাম কত না 9 ঘন্টা 56 মিনিট সময় নেয় কিন্তু জুপিটার। আর এই স্যাটর্ন কত সময় নেয়? স্যাটর্ন সময় নেয় 10 ঘন্টা 34 মিনিট একটা কমপ্লিট রোটেশন করতে, এবং রেভলিউশন করতে সময় নেয় কত? 29.4 ইয়ার্স, যেটা স্যাটর্ন নিয়েছিল 11.4 ইয়ার্স। ওকে, তা এতে স্যাটর্নে কিন্তু আমরা একটা বেল্ট দেখতে পাই। এই যে বেল্টটা দেখা যাচ্ছে শনির গায়ে, এটাকে শনির একটা বলয় বলা হয়, তাহলে শনি গ্রহের কিন্তু বলয়টা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়। এমন নয় যে শুধুমাত্র শনিতে বলয় দেখা যায়, অন্যান্য যে অ্যাস্ট্রয়েড বেল্ট, অর্থাৎ এখানে যদি আমাদের সূর্য থাকে, এটা যদি আমাদের সূর্য হয় তাহলে এখান থেকে আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে আমাদের রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট, তারপর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো এই যে জোভিয়ান প্ল্যানেট যেগুলো আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু এই বলয় বা কী হচ্ছে এই ডিস লাইক একটা স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে, কিন্তু সবথেকে বেশি স্পষ্ট হচ্ছে শনি গ্রহের মধ্যে সবথেকে বেশি স্পষ্ট এই ডিস লাইক স্ট্রাকচারটা, যেটাকে আমরা শনির বলয় বলে থাকি। আচ্ছা, আমরা বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড জেনে নিয়েছি যে সবথেকে লার্জেস্ট উপগ্রহ গ্যানিমেড, এবং সেকেন্ড লার্জেস্ট উপগ্রহ হচ্ছে যেটা স্যাটর্নের উপগ্রহ, সেটা হচ্ছে টাইটানটা হচ্ছে লার্জেস্ট মুন অফ স্যাটর্নের লার্জেস্ট মুন, এবং সোলার সিস্টেমের মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট। চলো পরে আমরা দেখে নিই এই যে জায়েন্ট অফ সোলার সিস্টেম কি? এই যে গ্যাস আমরা দেখেছি যে জুপিটারের মধ্যে কিন্তু গ্যাস দেখা যায়। আচ্ছা, এই জুপিটারের মধ্যে এগুলো যে রেড স্পট, এর জন্য একে কিন্তু রেড স্পট প্ল্যানেটও বলা হয়েছিল। আচ্ছা, এই যে শনির যে এই যে বলয়, সেই বলয়টাতে কি আছে? সেই বলয়টাতে পাথর আছে, বোল্ডার আছে, আর কিছু অ্যাস্ট্রয়েড বা অংশগুলো রয়েছে, সেগুলো কিন্তু ঘুরছে চারিদিকে দিয়ে, এর বলয়টা সৃষ্টি করেছে। এবার এই যে জুপিটার এবং স্যাটর্নের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস থাকার জন্য এই দুটো গ্রহকে আমরা গ্যাস জায়েন্ট বলে থাকি। কাকে না, এই স্যাটর্নকে এবং জুপিটারকে আমরা গ্যাস জায়েন্ট হিসেবে কিন্তু বলে থাকি, এবং ইউরেনাস এবং নেপচুনকে আমরা বলে থাকি আইস জায়েন্ট হিসেবে কিন্তু আমরা বলে থাকি, জেনে থাকি। তাহলে ইউরেনাস এবং নেপচুনকে আইস জায়েন্ট এবং গ্যাস জায়েন্ট বলে থাকি কাকে? স্যাটর্নকে ও জুপিটারকে। চলো পরে আমরা দেখে নিই ইউরেনাস হচ্ছে কি আমাদের
সৌরজগতের সূর্য থেকে 7তম একটা গ্রহ। সেই গ্রহকে কি করছে, সেই গ্রহটা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টে মুভ করছে, ওয়েস্ট থেকে ইস্টে নয়। অর্থাৎ আমরা যে যদি দেখি গ্রহগুলির ঘূর্ণন, তো পৃথিবীর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, পৃথিবীর ক্ষেত্রে দেখেছিলাম যে পৃথিবী ঘুরছে কোন দিক থেকে না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে ঘুরছে। কিন্তু ইউরেনাসের ক্ষেত্রে কি হয়, ইউরেনাস কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ইস্ট টু ওয়েস্ট ঘোরে, ওয়েস্ট টু ইস্ট নয়। আচ্ছা, ইউরেনাস কি হচ্ছে, ইউরেনাস 98 ডিগ্রি কোণে কিন্তু ইনক্লাইন্ড অবস্থায় রয়েছে। এবং ইউরেনাসের মধ্যে আমরা দেখতে পাই যে গ্যাসগুলো, সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন। হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন দেখা যায়। মিথেনের পরিমাণ বেশি হওয়ার জন্যই কিন্তু এই যে কালারটা, ইউরেনাসের যে কালারটা, সেই কালারটা কিন্তু একটা গ্রিনিশ কালারে পরিণত হয়েছে, গ্রিন কালারে পরিণত হয়েছে ইউরেনাস। তার কারণটা কি, কারণ হচ্ছে মিথেনের অতিরিক্ত প্রচুর পরিমাণে মিথেন থাকার জন্য। আচ্ছা, ইউরেনাস হচ্ছে কি, আমাদের যে সূর্য, সেই সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে ইউরেনাস, তার জন্য এখানে সূর্য রশ্মিটা কিন্তু প্রপারভাবে আসতে পারে না। তার জন্য এই জায়গাটা, এই গ্রহটা ঠান্ডা গ্রহ, একে কোল্ড গ্রহ বা কোল্ড জায়েন্ট হিসেবে আমরা জেনে থাকি, সেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি। আচ্ছা, ইউরেনাসটা হচ্ছে ডিসকভার করেছিল কি, স্যার উইলিয়াম হাস্কেল। এবং এই যে ইউরেনাস গ্রহ, সেটা মানুষের দ্বারা কিন্তু আবিষ্কার করা, মানুষের দ্বারা বা মানুষের টেলিস্কোপের দ্বারা আবিষ্কার করা কিন্তু প্রথম গ্রহ হয়েছে ইউরেনাস। চলো পরে আমরা দেখে নিই নেপচুন সম্বন্ধে জানি। নেপচুন যেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমে সবথেকে দূরে অবস্থান করছে, অর্থাৎ সূর্য থেকে সবথেকে দূরে অবস্থান করছে, এবং এটা হচ্ছে 8তম প্ল্যানেট, যেটা 8তম প্ল্যানেট। এবং এই এটা হচ্ছে সবথেকে দূরে, সূর্য থেকে সবথেকে দূরে অবস্থান করছে। এর মধ্যে যে গ্যাসগুলো রয়েছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, ওয়াটার, অ্যামোনিয়া, মিথেন, এগুলো কিন্তু অবস্থান করছে। আচ্ছা, আমরা আগেই দেখে নিয়েছিলাম যে ইউরেনাসকে আমরা বলে থাকি গ্রিন কালারের জন্য, গ্রিন কালার হিসেবে তার রঙটা হচ্ছে গ্রিন কালার। কিন্তু নেপচুনের ক্ষেত্রে কিন্তু রঙটা আমরা গ্রিন কালার পাই না, রঙটা আমরা ব্লু কালার পাই। ব্লু কালার কার জন্য, মিথেনের জন্যই কিন্তু এর ব্লু কালারটা। আচ্ছা, এর মধ্যে কিন্তু কি হচ্ছে, একটা ডার্ক স্পট, গ্রেট ডার্ক স্পট কিন্তু একটা ঝড় বা এর একটা স্টর্ম কিন্তু চলে থাকে, সেটা হচ্ছে গ্রেট ডার্ক স্পট। এবং এর নেপচুনের টোটাল 14টা মুন আছে, যার মধ্যে ট্রিটন হচ্ছে সব থেকে লার্জেস্ট। এটা একটু মনে রেখে দেবে যে এখান থেকে তাহলে ইম্পর্টেন্ট কি, নেপচুনের হচ্ছে গিয়ে সূর্য থেকে সব থেকে দূরে অবস্থান করছে, ঠিক আছে, ফার্স্ট অবজার্ভ বাই দ্য জন গ্যালি। এবং এখানে গ্রেট ডার্ক স্পট দেখতে পাওয়া যায়, এর কালারটা হচ্ছে ব্লু কালার, এবং 14টা এর কিন্তু মুন রয়েছে। চলো পরে আমরা দেখে নিই ড্রপড প্ল্যানেট কি। ড্রপ প্ল্যানেট বা যাকে আমরা বামন গ্রহ বলে থাকি। বামন গ্রহ কি হচ্ছে, বামন গ্রহ আমাদের সূর্য থেকে দূরে অবস্থান করা কিছু কিছু টিনি প্ল্যানেট, ছোট ছোট প্ল্যানেটগুলোকে আমরা যে সেগুলোকে ড্রপড প্ল্যানেট বলা হয়। আর এর কোনো কিছু স্যাটেলাইট কিন্তু তেমন সচরাচর থাকে না। যে সমস্ত ড্রপড প্ল্যানেটগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিরাস, প্লুটো, হিউমেকা, ম্যাকে অ্যান্ড ইরিস আর ড্রপড প্ল্যানেট। আচ্ছা, আমরা যে প্লুটো, সেই প্লুটোটাকে কিন্তু আমরা আগে সৌরজগতের মধ্যেই কাউন্ট করা হতো, যেখানে আমরা পড়েছিলাম যে আমাদের সৌরজগতে 9টি গ্রহ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 8টি গ্রহ রয়েছে। এবং অন্যান্য যে সমস্ত যেগুলো রয়েছে সেটা হচ্ছে ড্রপড প্ল্যানেট। যে এর উদাহরণ যদি আমি বলি, তাহলে হচ্ছে সিরিয়াস, প্লুটো, হিউমেকা, ম্যাকে অ্যান্ড ইরিস, এগুলো হচ্ছে ড্রপড প্ল্যানেট। আচ্ছা, এখানেই আমরা একটা জিনিস দেখে নিই যে এই যে সূর্য যদি আমাদের এখানে অবস্থান করে, তাহলে এরপরে আমাদের আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে অ্যাস্টেরয়েড বেল্ট, তারপর হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যেই একটা কিন্তু বামন গ্রহ বা ড্রপড প্ল্যানেট অবস্থান করছে। তার নাম কি, তার নাম হচ্ছে সেরেস। কোথায় অবস্থান করছে, অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থান করছে। একমাত্র উপগ্রহ যেটা অ্যাস্টেরয়েড বেল্টের, একমাত্র ড্রপড প্ল্যানেট যেটা অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, অ্যাস্টেরয়েড কি, অ্যাস্টেরয়েড হচ্ছে
একটা প্ল্যানেটের মতনই দেখতে, কিন্তু তার সাইজটা অনেক ছোট। প্ল্যানেটের মতনই কিন্তু সাইজটা অনেক ছোট। এর কিন্তু কোনো স্ফিয়ারিক্যাল অ্যাপিয়ারেন্স নেই। এরা কি করে, সূর্যের চারিদিকে কিন্তু ঘুরতে থাকে, সূর্যের চারিদিকেই ঘুরতে থাকে। লার্জেস্ট অ্যাস্টেরয়েড ইন দ্য অ্যাস্টেরয়েড বেল্ট ইজ সেরেস হচ্ছে কি, সেরেস হচ্ছে লার্জেস্ট একটা অ্যাস্টেরয়েড, যেটা কি হয়েছিল, যেটা অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে অবস্থান করছে, সেটা হচ্ছে সেরেস। চলো পরে আমরা দেখে নিই মেটেরিয়র্স সম্বন্ধে। মেটেরিয়র্স কি হচ্ছে না, বিভিন্ন অ্যাস্ট্রয়েডের মধ্যে কিন্তু সংঘর্ষের ফলে কিন্তু মেটেরয়েডসটা তৈরি হচ্ছে। মেটেরয়েডস হচ্ছে বিভিন্ন রক বা শিলাখণ্ডের যে ফ্র্যাগমেন্টের যে ভঙ্গুর অংশগুলো, সেগুলো কি হচ্ছে স্পেসের মধ্যে ভাসমান অবস্থায় কিন্তু রয়েছে। এবং বিভিন্ন সময় কি হয়, দেখা যায় যে আর্থের অ্যাটমসফিয়ারের কাছাকাছি যখন চলে আসে, তখন তার মাধ্যাকর্ষণ শক্তির টানেও কিন্তু ওই যে এগুলো প্রস্তরখণ্ডগুলো বা যেটাকে আমরা মেটেরিয়ালস বলে থাকি, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু তার দিকে ধাওয়া করে। তখন কি হয় যে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যেই কি হচ্ছে, মেসোস্ফিয়ার স্তরটা কিন্তু কি করে, ওই মেটেরিয়ালসগুলোকে কিন্তু পুড়িয়ে ছাই করে দেয়। অনেক ক্ষেত্রেও কিন্তু সে দেখা যায় যে সেটা এত স্পিড বেশি থাকে, যার জন্য পুড়িয়ে ছাই করতে পারে না, তখন সেগুলো পৃথিবীর ওপরে কিন্তু পড়ে, যেখান থেকে আমরা বিভিন্ন যে ধূমকেতুর ফলে সৃষ্ট হ্রদ আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু এই মেটেরিয়ালসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেটেরিয়াল সম্বন্ধে জানা থাকাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এর এক্সাম্পল হিসেবে যদি দেখি, তো নর্থ অ্যারিজোনা অ্যান্ড লোনার লেক, নর্থ অ্যারিজোনার কী হচ্ছে, মেটর ক্রিয়েটার, নর্থ অ্যারিজোনার মেটর ক্রিয়েটার এবং লোনার ইন বুলধোয়ানা ডিস্ট্রিক্ট হচ্ছে মহারাষ্ট্র, সেখানেও কিন্তু একটা মেটেরিয়াল ইম্প্যাক্ট দেখতে পাওয়া গেছে এবং সেখানে একটা হ্রদ তৈরি হয়েছে। চলো পরে আমরা দেখে নিই মুন সম্বন্ধে জানি। মুন হচ্ছে কি, আমাদের পৃথিবীর একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে মুন। পৃথিবীর একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট সেটা হচ্ছে মুন। মুন কি করে, মুন তার যে রোটেশন এবং রেভলিউশন পিরিয়ডটা দুটোই কিন্তু সমান। মুনের ক্ষেত্রে রোটেশন এবং রেভলিউশন কি হচ্ছে, দুটোই পিরিয়ড কিন্তু সমান। যে টাইমটা রোটেশনেও লাগে সেই টাইমটাই একই টাইমই কিন্তু রেভলিউশনে লাগে। টাইমটা কত না 27 দিন 7 ঘন্টা 43 মিনিট ফর বোথ ইন রোটেশন অ্যান্ড রেভলিউশন অ্যারাউন্ড দ্য আর্থ। মুন হচ্ছে কি ফিফথ লার্জেস্ট ন্যাচারাল স্যাটেলাইট ইন আওয়ার সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমের পাঁচতম বৃহৎ স্যাটেলাইট, তার মধ্যে সেটি হচ্ছে মুন। যে চাঁদের যে চর্চা বা স্টাডি অফ মুন, সেটাকে আমরা সেলিনোলজি বলে থাকি। আচ্ছা, চাঁদ থেকে যে আলোটা রিফ্লেক্ট হয়, সে আলোটা কিন্তু চাঁদের আলো নয়। কারণ কি, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যের আলোয় দ্বারা পরিপূর্ণ। তাই এই চাঁদের যে আলোটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে সূর্য থেকে আসা আলোর ফলেই কিন্তু সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটা সময় লাগে না, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে আলো পৌঁছাতে সময় লাগে কত না 1.25 সেকেন্ড, 1.25 সেকেন্ড কিন্তু সময় লাগে। এবং পৃথিবীর থেকে কিন্তু এই আর্থটা অনেকটাই ছোট, কিন্তু এর গ্র্যাভিটেশনাল পুলটা কি হচ্ছে 1/6, গ্র্যাভিটেশনাল পুলটা হচ্ছে 1/6। আচ্ছা, এর পরে আমরা দেখে নিই, মুনের পরে আমরা চলে আসব যে মুনের ডেনসিটি কতটা না, এর যে রিলেটিভ ডেনসিটি সেটা হচ্ছে 3.34, এর যে রিলেটিভ ডেনসিটি অন ওয়াটার সেটা হচ্ছে 3.34 এবং অন আর্থ সেটা হচ্ছে 0.6058 এবং হিডেন পার্ট অফ দ্য মুন সারফেস সেটা প্রায় অনেক একটা সাইড আমরা দেখতে পাই। এবং হাইয়েস্ট পিক অফ দ্য মনসুন হচ্ছে মাউন্ট লিবনিজ, সেটা হচ্ছে সাউথ পোলে অবস্থান করছে, যেখানে সাউথ পোলে ভারতের চন্দ্রযান পৌঁছানো প্রথম দেশ হিসেবে পরিণত হয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষ। আচ্ছা, এবার চন্দ্রমার সাথে সাথে আমরা জেনে নেব সুপার মুন কী।
সুপার মুন, ব্লু মুন এবং ব্লাড মুন সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব। সুপার মুন হচ্ছে কি, যখন নর্ম্যাল চাঁদের যে আকৃতি, সেই আকৃতি থেকে 14% ব্রাইটার হবে এবং 14% বিগার হবে এবং 30% কিন্তু বেশি ব্রাইটার হবে, তখন সেই চাঁদকে বলা হয় সুপার মুন। তখন সেই চাঁদকে বলা হয় সুপার মুন। এবং ব্লু মুন বলা হয় কাকে, বা কোন সময়কে ব্লু মুন বলা হয়, যখন একটা মাসের মধ্যে বা একটা ক্যালেন্ডার মান্থের মধ্যে দুবার কিন্তু ফুল মুন চলে আসে, অর্থাৎ পূর্ণিমা চলে আসে দুবার, তখন সেটাকে বলা হয় ব্লু মান্থ বা ব্লু মুন বলা হয়। সেই দ্বিতীয় চাঁদ ওঠাকে ব্লু মুন বা সেটাকে অনেকেও মান্যতা করে বা করে না। সেটা হচ্ছে ব্লু মুনটা কি, ব্লু মুন হচ্ছে যখন একটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যে আমরা দুবার আর চাঁদের পূর্ণ চাঁদ দেখতে পাই, যেটা হচ্ছে মেনলি ফুল মুন দেখতে পাই, অর্থাৎ পূর্ণিমা আসে। এবং ব্লাড মুন কি হচ্ছে, ব্লাড মুন যখন লুনার এক্লিপস দেখা যায় তখন কিন্তু ব্লাড মুনের সৃষ্টি হয়। চলো পরে আমরা দেখে নিই যে পেরিহিলিয়ান এবং অ্যাপোহিলিয়ান। পেরিহিলিয়ান বা অ্যাপোহিলিয়ান কি, যে এখানে যে সূর্য থেকে আমরা যদি দেখি যে এটা আমাদের সূর্য যদি রয়েছে, যে এই ছবিটার মধ্যে আমরা যদি দেখে নিই যে এখানে আমাদের সূর্য রয়েছে কোথায়, মিডিলে সূর্য রয়েছে এবং সূর্যের চারিদিকে আর্থটা কী করছে, রোটেশন করছে। তো এই যে রোটেশন এর কী হচ্ছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা কিন্তু গড় ডিস্ট্যান্স রয়েছে। সেই গড় ডিস্ট্যান্স কত না 194.6 মিলিয়ন কিলোমিটার। এবার যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, এবং আমরা জানি পৃথিবীর কক্ষপথটা কেমন না, পৃথিবীর কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এবার যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন কিন্তু সব জায়গায় পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা কিন্তু থাকে না। যখন পৃথিবীর এবং সূর্যের মধ্যে সবথেকে বেশি দূরত্ব থাকে তখন সেটাকে বলা হয় আপহিলিয়ান। এবং সূর্য এবং পৃথিবীর মধ্যে যে কম ডিস্টেন্স সেটা হচ্ছে পেরিহিলিয়ান বলে থাকে। এটা আমরা মনে রাখার জন্য পেরি মানে পাশে হিসেবে ধরে রাখি, এবং আপহিলিয়ান মানে দূরে, অর্থাৎ পাশে। এটা যদি মনে রাখতে পারি তাহলে এটা হয়ে যাবে যে পেরিহিলিয়ান মানে পাশে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে কিন্তু দূরত্বটা কম, আর আপহিলিয়ান মানে তার উল্টোটা হবে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা কিন্তু বেশি হবে। ইকুইনক্সটা কি, আচ্ছা এখানে আমরা দেখে নিই যে এটা হচ্ছে গিয়ে উইন্টার সলিস্টিক্স। এই জায়গাতে উইন্টার সলিস্টিক্স হয় আর এখানে হচ্ছে সামার সলিস্টিক্স হয়। তো সামার সলিস্টিক্স কেন হচ্ছে, কারণ এই জায়গাতে উত্তর গোলার্ধে পৃথিবী এবং সূর্যের মধ্যে কিন্তু দূরত্বটা কম, অর্থাৎ পেরিহিলিয়ান অবস্থায় রয়েছে। তো পেরিহিলিয়ান অবস্থায় যদি থাকে তাহলে কি হচ্ছে, এখানে কি সূর্যটা কাছে হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে তাপ দেবে, এবং তার জন্য এখানে বেশি পরিমাণে তাপ হওয়ার জন্য গরমটা বেশি হবে এবং সামার সলিস্টিক শুরু হবে। এখানে ঠিক উল্টোটা হয়, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা বেশি হয়ে যায়, যেটাকে আমরা আপহিলিয়ান বলে থাকি। এবং এই দূরত্বটা কত না 152 মিলিয়ন কিলোমিটার, যেটাকে আমরা উইন্টার সলিস্টিক্স বলে থাকি। বা শীতের ক্ষেত্রে আমরা এটা খুব শীতের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের উত্তর গোলার্ধে কিন্তু হবে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল, তখন সেটাকে বলা হয় উইন্টার সলিস্টিক্স বলা হয়। কারণ এখানে কি হচ্ছে, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা সবথেকে বেশি হওয়ার ফলে সূর্য থেকে যে রশ্মিটা যাচ্ছে, সূর্য কিরণ যাচ্ছে, সেটা পৃথিবীতে পৌঁছাতে বেশি সময় লাগবে এবং তার তাপমাত্রাটাও কিন্তু কম হবে, যার জন্য তখন সেই সময় উত্তর গোলার্ধে এবং গোটা ভারতবর্ষে কিন্তু সেই সময়টায় কি চলে, শীতকাল চলে, যেটাকে আমরা উইন্টার সলিস্টিক্স বলে থাকি। কিন্তু এই টাইমটাতেই সাউদার্ন হেমিস্ফিয়ারে কী হয়, সামার চলে। এরপর আমরা দেখে নেব ইকুইনক্সটা কি, যখন এই জায়গাতে যখন পৃথিবীটা আসবে তখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা কিন্তু সমান হয়ে যাবে। পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা প্রায় সমান হয়ে যাবে। কোন ডেটে না ইকুইনক্স হয়, একটা হচ্ছে 21শে মার্চ এবং আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর হচ্ছে ইকুইনক্স হিসেবে আমরা ধরে থাকি।
চলো পরে আমরা দেখে নিই পেরিজি এবং অ্যাপিজি কি না। পৃথিবী এবং সূর্যের মধ্যে যে পেরিহিলিয়ান এবং আপিহিলিয়ান দেখলাম, এখানেও কিন্তু পেরিজি এবং অ্যাপিজির মধ্যে কিন্তু সেম জিনিসই রয়েছে। অ্যাপোজি এবং প্যারিজিটা কি না, এটা হচ্ছে যখন সূর্য এবং চাঁদের মধ্যে ডিস্ট্যান্সকে বোঝায়, সূর্য এবং চাঁদের মধ্যে ডিস্ট্যান্সকে বোঝায়, তখন সেটাকে বলা হয় পেরিজি। যখন কি হচ্ছে পেরিজি এবং অ্যাপোজি, পেরিজি মানে কি পাশে থাকা বলেছি, তো পেরিজি যখন মুন এবং আর্থের মধ্যে ডিস্ট্যান্সটা কিন্তু কমে যায়, তখন সেটাকে বলা হয় পেরিজি। মুন এবং আর্থের মধ্যে যখন ডিস্ট্যান্সটা কমে যায় তখন সেটাকে বলা হয় পেরিজি, এবং যখন ডিস্ট্যান্সটা বেশি হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোজি। আচ্ছা, এইখানে আমরা যদি দেখে নিই যে পেরিজি মানে কি, পেরিজি মানে আমরা পাশে, এটা মনে রাখবো সবসময়। তো এখানে হচ্ছে এখানে আমাদের চন্দ্রমা রয়েছে, তো চন্দ্র থেকে সূর্যের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে সব থেকে কাছে এখানে, তার জন্য এটার নাম হচ্ছে পেরিহিলিয়ান বা পাস। এবং এখান থেকে এই সূর্যের থেকে পৃথিবীর দূরত্বটা দূরে, তার জন্য একে কি করা হলো যে একে আপহিলিয়ান বলা হয়, আপহিলিয়ান বলা হয়। তাহলে ওটা ছিল পৃথিবী এবং সূর্যের মধ্যে, আর এটা হচ্ছে পৃথিবী এবং চন্দ্রমার মধ্যে, তখন সেটাকে বলা হয় অ্যাপোজি এবং পেরিজি। তো চলো এতদূর অবধি বোঝা গেছে। যদি কোনো কিছু কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং কমেন্টে জানাও যে তোমাদের পড়াশোনাটা কেমন লাগছে, বা আমাদের তোমরা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে করে এই চ্যানেলে আসা আপকামিং বন্ধুদের সাথে শেয়ার করে নাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো এখানে আমরা কিন্তু সোলার সিস্টেমের পার্ট টু কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম, যেটা থেকে সোলার সিস্টেমের কিন্তু কমপ্লিট সোলার সিস্টেম আমরা পড়ে ফেললাম। তো এই যে কমপ্লিট সোলার সিস্টেম পড়ে ফেললাম, এবার এখান থেকে তোমরা কিন্তু চাইলে বিভিন্ন কোশ্চেন্স প্র্যাকটিস করতে পারো, বা এরপরেও আমাদের কিন্তু এখানে কোশ্চেন্স প্র্যাকটিসের ক্লাস আমরা নিয়ে আসবো, যেখানে আমরা সোলার সিস্টেম সম্বন্ধে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে আলোচনা করে নেব। তো এই যে সোলার সিস্টেম কমপ্লিট হলো, সেটা তোমাদের আপকামিং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো এই চ্যানেলটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে নাও, এবং সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।